দুঃখজনক বিষয় হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের স্যারের এরিয়া। আসলে আমরা এখানে একটা জিম্মি দশায় আছি। এখানে কোম্পানিগঞ্জটা মনে হয় যেন বাংলাদেশের বাইরে একটা দেশ। যদি ওবায়দুল কাদের স্যার এটা যদি ভালোভাবে মানে বিচার পর্যবেক্ষণ করে যদি দেখে, দেখবো যে আমাদের অবস্থা হচ্ছে মানে জামাত বিএনপির চাইতেও খারাপ অবস্থা। এমত অবস্থায় আমরা এই নির্বাচনটা আসলে কিভাবে আগে নিব? সকাল 9টার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা তো আর নির্বাচন, এই তামাশার নির্বাচন চাই না। আমি চাই, আমার মানে মতামত হচ্ছে আগামী এই নির্বাচনটা স্থগিত করে আরেকটা নির্বাচন দিয়ে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেখ এবং প্রশাসনিকভাবে যাতে আমাদেরকে সহযোগিতা করা হোক। তবে আমি এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সবাইকে ফোন দিছি। সবাই আমাকে বলতেছে আপনি কেন্দ্রে যান, আমরা দেখতেছি, আপনি কেন্দ্রে যান, দেখতেছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করে না। চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা সকালবেলা আমাদের এজেন্ট কোনো কেন্দ্রে ঢুকতে দেয় নাই। ওরা সবগুলো ছিঁড়ে ফেলছে নিয়ে। এরপর আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, টিএনও সাহেবকে ফোন দিছি, তারপর আমি ডিসি সাহেবকেও ফোন দিছি। উনি দেখতেছে, কিন্তু আমরা নিজেরাই ভোটটা দিতে পারিনি। কি বলবো, সকাল 8টা 9টার মধ্যে সব ভোট প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুই একটা ছোটোখাটো কেন্দ্রের ভোট আস্তে আস্তে এরা ক্লোজ করে, বড়গুলো সব সকালেই ক্লোজ হয়ে গেছে 8টা হইতে 9টার মধ্যে। এখানে আসছি আমরা নির্বাচনটা বাতিল করে কোনো তফসিল দিয়ে আমাদেরকে নির্বাচনটা করার সুযোগ করে দেওয়ার জন্য। এগুলা করতেছে মেয়র আব্দুল কাদের মির্জা সাহেব, ওনার নেতৃত্বে ওনার ছেলে আশিক মির্জা, রাহাত সহ কতিপয় আরও বহু গুন্ডা আছে। বাইর থেকে আর মনে হয় 40-50টা কালো মাইক্রো নিয়েছে। সবগুলা কারা এদেরকে কার্ড দিছে সাংবাদিক হিসাবে? আমাদের প্রশ্ন, এরা সব কেন্দ্রে যায় ভোটগুলা সিস্টেম করছে। একসাথে যদি একটা প্রার্থী, অজনপ্রিয় একজন প্রার্থী যদি একসাথে 40টা কেন্দ্র দখল করে নির্বাচন করার সুযোগ আছে নি বলুন? এই জন্য আমরা এই নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন আমরা মানি না। আমরা নতুন নির্বাচন দাবি করছি, নিরপেক্ষ একটা নির্বাচন। কারণ এই এলাকা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের উপজেলা, নিজ উপজেলা। এই উপজেলায় ওনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, ওনাকে অসম্মানিত করার জন্য এই পরিকল্পিতভাবে একটা মানে একটা জুলুমের নির্বাচন, এটাকে জুলুম বলা চলে, জুলুমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে জড়িত আছে প্রশাসনের লোকজন, পুলিশ, বিজিবি। আনারস ছাড়া অন্য কোনো প্রার্থীর কর্মীকে রাস্তায় থাকতে দিচ্ছে না। বলছে আনারস হলে তোমরা রাস্তায় থাকো, ভোট কেন্দ্রে ঢুকো, আনারস যদি না করো তোমরা ভোট কেন্দ্র থেকে চলে যাও। এই হলো অবস্থা। তারা আগের দিনই ঘোষণা দিয়েছে আমরা ইনশাল্লাহ সফল, আমরা 75 কাজে এগিয়ে নিয়েছি, এটা আগের দিন বক্তব্য দিয়েছে। নিয়মিত গত রাত্রে থেকে তারা বিভিন্নভাবে আমার যারা এজেন্ট ছিল তাদের বাড়িয়ে যে হামলা চালায়। হ্যামলেট বাহিনী আর হাতুড়ি বাহিনী বাইর করছে। এগুলা দিয়ে মানুষকে বাড়ায়, দরজা জানালা সব ভাঙচুর করে। অনেকেই ঘরে ছিল না, পিছন দিয়ে ভাড়া চলে গেছে। তাদেরকে না পায় তাদের আত্মীয় স্বজন, মা বাবাকেও গালিগালাজ করে চলে আসে। আজকে সকালবেলা 8টার সময় থেকে তারা 40টা কেন্দ্রে 20-25টা কালো মাইক্রো আশিক মির্জার নেতৃত্বে আমাদের বাড়ি থেকে বাইরে গেছে ভোরবেলা 6টার। এগুলো বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে গেছে একটা করে। পুলিশের দেশও আছে তাদের মধ্যে, তারা কিন্তু পুলিশ না। পুলিশের দেশের সামনে 2-3 জন আছে। আর কার্ডগুলো তারা কোথায় পাইছে আমরা জানি না। নির্বাচনের ব্যবহার যে কার্ডগুলো হয় সাংবাদিকদের, ওই কার্ডগুলো সবার কাছে ছিল 20-25টা গাড়ির মধ্যে। তারা যায় প্রতিটা কেন্দ্রে আক্রমণ করে আমাদের এজেন্ট দৌড়াই দিয়ে তারা ভোটগুলো 9টার মধ্যে মনে কমপ্লিট করে গেছে, 4টা থেকে 9। বাকি ছোটোখাটো কেন্দ্রগুলো ধরে রেখেছে, এগুলো মানুষের লোক দেখানো। কারণ যদি 71টা কেন্দ্রের মধ্যে যদি 40টাতে 5,000 করে ভোট থাকে বা 4,000 করে ভোট থাকে, আর বাকিগুলো একটা আছে 1500, 900, 1200, 1300, সবগুলো মিলিয়ে আমাদের দাবি আমরা এই নির্বাচনটা বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের জন্য আমরা এখানে
রিটার্নিং অফিসারের কাছে আবার আসছি। এখানে এই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে যেটা কমপ্লেন করা হয়েছে সেটা যদি সত্যতা থাকে অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বললাম একজন প্রার্থী সরাসরি ইলেকশন কমিশনের সকালে ফোন করেছে, সব ব্যালট পেপারে ভোট দেওয়া হয়েছে রাতের বেলায়, বাট রাতে কোনো ব্যালট পেপারই যায়নি। এইরকম কিছু অবান্তর অভিযোগ আমাদের কাছে আসতেছে, সেগুলো আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। বাট যে অভিযোগের ভিত্তি আছে সেটা অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি থাকেন অবশ্যই ব্যবস্থা নিচ্ছে। উনি না নিলে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট সরাসরি, আমি রিটার্নিং অফিসার না, বাট প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের সাথে পুলিশ সুপারের সাথে সরাসরি তারা কথা বলছে, তারা যে প্রবলেমগুলো বলছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। সকালে অনেক প্রার্থী আমাদের বলেছে যে আমাদের এজেন্ট দিতে পারতেছি না, যে আপনি কোন কেন্দ্রে এজেন্ট দেন আমরা সেই কেন্দ্রে আপনার এজেন্টকে আমরা পৌঁছে দেবো। তারপর যদি ব্যক্তিগতভাবে কোনো কেন্দ্রে যেন ওনার এজেন্ট না থাকে সেটা তো আমরা দায়িত্ব নিতে পারবো না। বাট এই ব্যানার্জির যে কোনো কাজ করবো টালবে না, সেটা নাকি মুড়িয়ে হত্যা ধামা চাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফেলার টেলার দেওয়া হয়েছে, কুকুরে হাড্ডি দিয়ে দৌড়তেছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলেছে। মানে অবস্থা এরকম। এই আজিজ এবং বেনজিরদের মতো কুলাঙ্গার লোকেরা এই গোয়েন্দা সংস্থা এবং এজেন্সিগুলো পরিচালনা করছে, দায়িত্ব আছে। এই শয়তানগুলো এই বিরোধী দলের নেতা কর্মীদের মনে ভয় ঢুকাতে এই হামলাগুলো করাচ্ছে, যাতে বিরোধী দলের নেতা কর্মীরা কথাবার্তা কম বলে, মানুষকে উত্তেজিত কম করে, আন্দোলনমুখী কম থাকে। আমারও মনে একটা রসিদ করিয়ে দিয়েছে। আপনারা জানেন একটা বক্তব্য দিয়েছিলাম, সেটার জন্য 6 দিন আদালতে এই পর্যন্ত গেছি। আদালতে অবমাননা হয়েছে, বিপিনের বক্তব্যে আদালতের ইজ্জত শেষ হয়ে গেছে। সিনেমাতে যেমন আমরা দেখি না, আপনার কোনোভাবে জোর করে ধরেন কেউ মানে রেপ করলে পরে তার ইজ্জত চলে গেছে। আচ্ছা, মানুষকে জোর করে টর্চার করেছে, তার সম্মান কি গেল? মানুষ তো যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনাল হচ্ছে খণ্ড মানুষ। এখন আমার মতো মানুষের বক্তব্যে আদালতের ইজ্জত চলে গেছে। তাই আমাকে দেখা যাচ্ছে 6 দিন গেলাম, আরো কয়দিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না আজিজ এবং বেনজির ইস্যুতে। এই সরকার কি আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? দুদক তদন্ত করেছে? যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালবেলা নিউজ করেছে, তখন তাও অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আরো অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন তারা ধরে ধরে বসেছে যে আজিজ জয়বাংলা হয়ে গেছে। তো কাজে এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপরে আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে কোনো কাজ করবো কালবেলা, সেটা নাকি মুড়িয়ে হত্যা ধামা চাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফেলার টেলার দেওয়া হয়েছে, সেটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক মানে হচ্ছে মানে কুকুরে হাড্ডি দিয়ে দৌড়তেছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলেছে। মানে অবস্থা এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি পড়েছে, তাই এটা পত্রিকা এসছে। না হলে হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে। আজিজ সাহেবের কথা, সেনা আইনে বিচার হবে অর্থমন্ত্রী বলেছিলেন। তো যখন পাওয়া হয়েছিল তখন কি করেছেন? কিছু করতে পেরেছেন? এবং আমি আপনাদেরকে বলছি, আদৌ আজিজ এবং বেনজিরকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে। এলাকা গরম গরম টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, কার্যত এদেরকে কিছু করবে না। কারণ এই আজিজ এবং বেনজিরদেরকে কসাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন নাশ হচ্ছে। আজকে আনারের লাশ যদি বাথরুম এবং আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায়, আমরা জানতে চাই ইলিয়াস আলী, হিরু চৌধুরী, আনন্দ সহ নিহতরা কোথায়? আমি আহ্বান জানাবো, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে, সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্র অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে। কারণ ওদের কাছে সব তথ্য আছে, ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে। আনারের যদি হরিণ বের করতে পারে, আমাদের কম হওয়া ভাইদেরও হরিণ বের করতে পারবে। সেটা সম্বন্ধে তো আমাদের আমরা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বিশেষ করে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব
বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছি এই ঘটনাটা। এখনো আপনারা জানেন ঘটনাটা তদন্তহীন আছে, যে তদন্ত শেষ না করা পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না। এবং আপনি যে কথাটা বলেছেন ইলেকশনের পরে না বাজেটের পরে, তো এটা তো আমি এখন আপনাকে এটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, বাজেট কি হবে, বাজেটের পরে কি হবে, আমরা সুস্থ থাকবে না অসুস্থ থাকবো সেটা তো বাজেট দেখার পরে আমি উত্তর দিতে পারবো। যখন টানাটানি পড়ে গেল যে আমার অধিক কর লাগবে, তখন আমি আমার ওই যেটা দায়িত্ব ছিল, ফ্লারিশিং এর যে দায়িত্ব ছিল সেখান থেকে তো আমি ফেরত আসলাম। আমার তো ইন্ডাস্ট্রি তাইলে আর হবে না, প্রাইভেট সেক্টরে ভালোভাবে গড়ে উঠবে না। দুই দিকেই কথা আছে, কেউ কেউ হয়তো নিয়ে ওটা মিস ইউজ করেছে তাই আমি বন্ধ করতেছি, সেটা একটা জিনিস। কিন্তু সব লোক তো খারাপ না। ব্যয়টা ঠিক যতটা হারে বেড়েছে আয়টা ততটা হারে বাড়েনি, এবং এই বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়নি। মানুষের ক্রয় ক্ষমতা ঠিক নাই, তাহলে ভ্যাট হচ্ছে কি করে? আমদানি স্কুইজ করে দিচ্ছি, তাহলে আমদানি শুল্ক কই? ম্যাক্সিমাম লোক কর দিচ্ছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে। সরকার যদি বেশি করে ঋণ নিয়ে নেয় তাহলে কিন্তু এটা ব্যক্তি খাতের ঋণের উপরে একটা চাহিদার উপরে চাপ পড়ে, এবং যদি ব্যক্তি খাত বিনিয়োগ না করতে পারে তাহলে কি হবে? তাহলে তো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের হাতে আয় আসবে না, অর্থনৈতিক যে একটা চাঞ্চল্য সেটা আসবে না। কারণ মানুষ তো এই 100, 200, 300, 400% শতাংশ পর্যন্ত কর দিয়ে কিন্তু গাড়িগুলো আনছে। আর জনপ্রতিনিধিরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করবে, তাদেরকে এই যে এত পরিমাণ শুল্কটা ছাড় দিয়ে নেওয়া হচ্ছে, এটাও তো একটা আমাদের সম্পদের উপর একটা টান পড়ছে। Subscribe with share and like. Press the bell icon. Thank you.